আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অধ্যায় রিভাইজ দিব। সেটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো এই ক্লাসটাতে আমি স্লাইড দেখিয়ে পড়াবো, এবং ক্লাসটা হচ্ছে তাদের জন্য যাদের অলরেডি এই চ্যাপ্টারটা পড়া আছে, বাট এক্সামের আগে হয়তো ভুলে গেছো চ্যাপ্টারটা, একটু রিভাইভ করা দরকার। সেই ক্ষেত্রে কি তোমাদের হয়তো ফুল ক্লাসটা দেখা পসিবল হচ্ছে না, বা পুরো বইটা পড়াও সম্ভব হচ্ছে না, অল্প কিছু সময়ের মধ্যে চ্যাপ্টারটা একটু দেখে নিতে চাচ্ছ, তাদের জন্য ক্লাসটা সব থেকে বেস্ট হবে। বা যারা এই চ্যাপ্টারটা আগে কখনো করো নাই, তোমরা চাইলে দেখতে পারো, আশা করি হেল্পফুল হবে। সো, এবং যাদের এই অধ্যায়টা ভালো মতো করা আছে তারাও তোমরা দেখতে পারো। এতে সুবিধাটা কি হবে, তোমাদের হয়তো অনেক কিছু অজানা আছে যেটা তোমরা ক্লিয়ার হইতে পারবে। সো বেশি কথা না বলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। সো আজকের ক্লাসটার নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এখন এই অধ্যায়টাতে আলোচনা করা হয়েছে প্রাণী বৈচিত্র্য। সো প্রথমত তোমাদের আমি একটা রিমাইন্ডার দিয়ে যেতে চাই যে তোমরা জাস্ট ক্লাসটা দেখো, তোমাদের কোনো কিছু নোট করা লাগবে না। তোমরা জাস্ট ক্লাসটা মনোযোগ সহকারে তোমাদের নিজেদের ল্যাপটপের স্ক্রিনে, তোমরা চাইলে কেউ শুয়ে শুয়েও দেখতে পারো, যে অনেকের হয়তো রাতে ঘুম না আসলে, বা এখন তোমরা সেভ করে রাখতে পারো ভিডিওটা, যে রাতে ঘুম না আসলে তোমরা জাস্ট শুয়ে শুয়ে কথাগুলো শুনে গেলে আমার, এবং স্লাইডটা চোখ বুলিয়ে গেলে। সে অধ্যায়টা মেইনলি আলোচনা করা হয়েছে কি প্রাণী বৈচিত্র্য নিয়ে। সো প্রাণী বৈচিত্র্যকে মেইনলি তোমার তিন ভাগে ভাগ করা হয়েছে। সো এই তিন ভাগে ভাগ করা হয়েছে, সেই তিনটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে জিনগত, একটা হচ্ছে প্রজাতিগত, আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক। সো এখন জিনগত ভাগ বলতে এটা আসলে কি বোঝায়, বা জিনগত বৈচিত্র্য জিনিসটা কি? দেখো, জিনগত বৈচিত্র্য বলতে বোঝায়, স্ক্রিনে যে দেখতে পাচ্ছ না, একটা টমেটো কমলা, আর একটা লাল, আর একটা সবুজ। সো এখন এরা সবাই কিন্তু টমেটো, বাট কথা হচ্ছে এক একটা টমেটো কিন্তু এক একটা গাছের। সো কোনো গাছের টমেটো হচ্ছে লাল, সো সেটার বংশধর, অর্থাৎ সেই গাছে আরও যতগুলো টমেটো হয়েছে, বা সেই টমেটোর বীজ থেকে যখন নতুন টমেটো গাছ হয়েছে, সেগুলো দেখা যাচ্ছে লালই হচ্ছে। আবার তুমি মানুষের ক্ষেত্রে দেখতে পারো যে কারোর হয়তো চোখ একটু নীল বর্ণের হয়ে থাকে, কারণ দেখা যায় যে তার হয়তো কোনো এক পূর্বপুরুষের চোখ ছিল এরকম নীল বর্ণের। সো ওই জিনটা চলে আসছে ডিএনএ এর মাধ্যমে। সো যার জন্য কি চোখের কালার ভিন্ন হয়। এই যে একটা মানুষের চোখের কালার যে ভিন্ন হইতে পারে অপরজনার থেকে, বা একটা ফল, সেইমই ফল, বাট দুইটা ফল দুই কালারের, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি জিনগত বৈচিত্র্য বলা যায়। এরপর দেখো প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্যকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য এবং অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এখন আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, দেখো, হাতি একটা প্রাণী, জেব্রা একটা প্রাণী, সিংহ একটা প্রাণী। সো কি এই তিনটা প্রাণী ডিফারেন্ট ডিফারেন্ট না? সো তার মানে কি তিনটাই কিন্তু অ্যানিম্যাল, কিন্তু তিনটাই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অ্যানিম্যাল। সো এই যে এদের মধ্যে যে বৈচিত্র্য, সেটা হচ্ছে আন্তঃপ্রজাতিক। আর অন্তঃপ্রজাতি হচ্ছে নিজেদের মধ্যে যেই ডিফারেন্সটা। যেমন এই যে চিত্রে দেখতে পাচ্ছ কুকুর, এখানে 6টা কুকুর আছে, 6টা কিন্তু ভিন্ন জাতের। সো প্রথমটা বলা যায় যে আমাদের দেশীয় কুকুরের মতো কিছুটা প্যাটার্ন, তবে এগুলো আর একটু উন্নত, আমাদের দেশীয় কুকুরের অবস্থা আরও খারাপ। দ্বিতীয় যেটা দেখা যাচ্ছে, এটা তো অনেক ডলের মতো একটা কুকুর। থার্ড যেটা দেখা যাচ্ছে, এটাও আরেকটা প্রজাতির। এখন এরা কিন্তু সকলেই এভরিথিং কুকুর, কিন্তু এক একটা হচ্ছে এক একটা আলাদা আলাদা প্রজাতির কুকুর। সো এদের কুকুরদের মধ্যে যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈশিষ্ট্য। এখন থার্ড যেটা, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে, তুমি যদি এখন কাশ্মীরে যাও, তাহলে ওখানে দেখবা যে পাহাড়ের তুষার পড়ে, এরকম পাহাড়ের উপরে তুষার পড়তেছে, এরকম একটা সিনারি দেখতে পাবা। তুমি যদি হচ্ছে এখন হিমছড়িতে যাও, দেখবা অনেক সুন্দর একটা সমুদ্র। তুমি যদি সুন্দরবনে যাও, দেখবা বনাঞ্চল। তুমি যদি মরুভূমিতে যাও, সাহারা মরুভূমিতে যাও, দেখবা যে চারিদিকে ধু ধু অবস্থা। সো এই যে বিভিন্ন বৈচিত্র্য দেখা যাচ্ছে না, এটাই অ্যাকচুয়ালি কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে প্রাণী জগতের ভিন্নতার কারণ কি? প্রাণী জগতের ভিন্নতার মেইন কারণ হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। সো এই যে প্রজাতিগত ডিফারেন্সের জন্যই কিন্তু আসলে প্রাণী জগতের মধ্যে ভিন্নতা তৈরি হয়েছে। সো আচরণগত বৈচিত্র্য, খাদ্যাভ্যাসগত বৈচিত্র্য এবং চলাচলগত বৈচিত্র্য, এগুলো কিন্তু আসলে অনেক পরের হিসাব, বাট মেইনলি হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য।
ওকে, সো এর পরে আমরা যদি যাই, সেটা হচ্ছে যে প্রাণী বৈচিত্র্য কাকে বলে। এটা ময়মনসিংহ বোর্ডে এসেছিল এবং রাজশাহী বোর্ডে এসেছিল। সো প্রাণী বৈচিত্র্য কাকে বলে এটা তো বইয়ের মধ্যেই পাবা রিডিং পড়ে নিলে। এবং জীববৈচিত্র্যের সংজ্ঞাটা হচ্ছে সেম এইভাবেই তিনটা বৈচিত্র্য ক্লারিফাই করে দিতে পারলেই এনাফ। জীববৈচিত্র্য বলতে কি বোঝো, প্রজাতি বৈচিত্র্য বলতে কি বোঝো, মানুষের মধ্যে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য কেন দেখা যায় এবং প্রাণীর বিভিন্নতার কারণ কি। সো আই থিঙ্ক এই 5 মিনিট যতটুকু আলোচনা করলাম, অন্তত এই যে 6টা কোশ্চেনের আনসার তোমার কাছে ক্লিয়ার। ওকে, সো এইবার আসি, সেটা হচ্ছে যে প্রাণী জগতের প্রধান পর্ব। সো একটা জিনিস দেখো, কিংডম অ্যানিমেলিয়া, এই যে আমাদের যে অ্যানিমেলিয়া রাজ্য, এই কিংডম অ্যানিমেলিয়াতে মোট 33টি পর্ব আছে। এর মধ্যে 9টিকে প্রধান পর্ব বলা হয়, বাকিগুলোকে অর্থাৎ বাকি যে 24টা আছে এই 24টাকে বলা হয় গৌণ পর্ব, বা এগুলোকে বলা হয় মাইনর ফিলামো। এখন এই 33টা তো আসলে মনে রাখা সম্ভব না। সো আমরা কি এই যে 9টা প্রধান পর্বই মনে রাখবো। সো এই 9টা প্রধান পর্বর মধ্যে আছে কি, পরিফিরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। এখন তোমার আমি এতগুলো কখনোই পড়তে বলবো না, আমি তোমাকে জাস্ট প্রথম 4টা নাম মনে রাখতে বলবো। এই 4টা দিয়েই তুমি বাকিগুলো সলভ করে ফেলতে পারবে। সো প্রথম 4টা তোমরা যদি একটু দেখো কি কি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। সো তোমরা একটু একসাথে সাথে কয়েকবার একটু পড়ে নাও। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নিডারিয়া। পরিফেরা, নেমাটোডা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। সো আই থিঙ্ক এই 4টা তোমাদের মনে রাখা খুব বেশি প্যারা হবে না, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। ওকে, সো এখন এই 4টাকেই আমরা কাজে লাগিয়ে দেখি কি কি করা যায়। সো মেনলি যে কথাটা আমি বললাম যে প্রাণী জগতের প্রধান পর্ব কিংডম অ্যানিমেলিয়াতে মোট 33টি পর্ব আছে, এদের মধ্যে 9টিকে প্রধান পর্ব বলা হয়, বাকিগুলোকে গৌণ পর্ব বা মাইনর ফিলাম বলা হয়, আর 9টা হচ্ছে মেজর ফিলাম। সো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা, এই 4টা হচ্ছে প্রধান। বাট তোমাকে আমি বলবো মনে রাখতে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডা। তুমি আপাতত এই 4টা মনে রাখো, তারপরে দেখা যাক কি হয়। So, এখন প্রথমত শ্রেণীবিন্যাসের ভিত্তি অনুসারে দেহের আকারকে যদি আমরা চিন্তা করি, শ্রেণীবিন্যাসের ভিত্তি অনুসারে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে দেহের আকার অনুসারে। সো তুমি যদি দেহের আকার অনুসারে ভাগ করো, প্রত্যেকটা প্রাণীকে কিন্তু তুমি 2টা ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী হিসেবে আর একটা বৃহত্তর প্রাণী হিসেবে। সো আণুবীক্ষণিক প্রাণী বলতে বোঝায় যেসব প্রাণীদেরকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তাদেরকে বলা হয় আণুবীক্ষণিক প্রাণী। এবং বৃহত্তর প্রাণী বলতে বোঝায় যে যেসব প্রাণীকে আণুবীক্ষণিক যন্ত্র ছাড়াও দেখা যায় তারাই হচ্ছে বৃহত্তর প্রাণী। সো তোমাকে যদি এখন শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে বলা হয় যে দেহের আকারের ওপর বেস করে প্রাণীদেরকে কতটা ভাগে ভাগ করা যায়, তুমি অবশ্যই বলবা যে 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী এবং আরেকটা হচ্ছে বৃহত্তর প্রাণী। এখন আণুবীক্ষণিক প্রাণী জিনিসটার মধ্যে উদাহরণ হচ্ছে প্রোটিস্টান জীবাণু, যেটাকে বলা হয় ট্রাইকোডিনা এসপি ডট, এইভাবেও লেখা হয়। সো এখন এই যে প্রোটিস্টান জীবাণু, এই জিনিসটা থাকে কোথায়? এটা আসলে আমরা যে মাছ কিনি না, যখন বাজারে মাছ কিনতে যে মাছের কান উঁচু করে যে ফুলকা মধ্যে লাল লাল দেখতে পাই না, ওই জায়গাটাতে এদের অবস্থান প্রোটিস্টান জীবাণুতে। আর বৃহত্তর প্রাণীর মধ্যে তুমি যে কোনো কিছু বলতে পারো, চাঁদা তুমি খালি চোখে দেখতে পাও, গিরিপে, হাতি, ঘোড়া, পিঁপড়া, মানুষ, এভরিথিং ইজ বৃহত্তর প্রাণী। আচ্ছা, এইবার যদি আমরা সংগঠন মাত্রার কথা চিন্তা করি, তাহলে দেখো আমরা ছোটবেলা থেকে কি কি জানি, যে যে সেল, কয়েকটা সেল মিলে গঠিত হয় টিস্যু, এবং কয়েকগুচ্ছ টিস্যু মিলে একটা অর্গান হয়, অর্গানগুলো মিলে একটা অর্গান সিস্টেম হয়, এবং সেগুলো মিলে একটা অর্গানিজম হয়। সো যদি এখন তাহলে তুমি দেখো, প্রথমে কিন্তু কোষ থেকে টিস্যু হচ্ছে, এই কয়েকটা টিস্যু একত্রিত করে কিন্তু অঙ্গ হচ্ছে, এই অঙ্গগুলা কিন্তু একত্রিত করে
একটা তন্ত্র হচ্ছে, দেন এই তন্ত্রগুলো থেকেই কিন্তু প্রাণী হচ্ছে। সো এখন দেখো, যেহেতু প্রথম স্টেজ আমার কি আছে, কোষ, দ্বিতীয় স্টেজে কি আছে, টিস্যু, 3 নম্বরে আছে কি, অঙ্গ, 4 নম্বরে আছে কি, তন্ত্র। ওকে, এই সিরিয়ালটা তুমি একটু মনে রাখো, তারপরে মজাটা এখনই তোমরা দেখবা। দেখো, যদি আমরা সংগঠন মাত্রা হিসেবে ভাগ করি তাহলে টোটাল 4টা ভাগে ভাগ করা যায়। সেই 4টা ভাগের মধ্যে সেটা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রা, কোষ টিস্যু মাত্রা, টিস্যু অঙ্গ মাত্রা এবং অঙ্গতন্ত্র মাত্রা। সো এখন আমরা 1 নম্বরে কি দেখলাম, কোষীয় সংগঠন মাত্রা না, আবার ওদিকে আমরা প্রাণীগুলার যেই প্রধান পর্ব তার মধ্যে আমরা 4টা মনে রাখছিলাম না। প্রথমে কি ছিল, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, ওদিকে ছিল কি, নেমাটোডা। সো তুমি মনে রাখবা, যেহেতু আমার 1 নম্বরে আছে কোষীয় সংগঠন মাত্রা, সো এই যে পরিফেরা প্রাণীদের দেহে শুধুমাত্র কোষই আছে। বাট নিডারিয়া যেহেতু 2 নম্বর প্রাণী, সো এদের মধ্যে 2 নম্বর স্টেজ, অর্থাৎ কি কোষও আছে টিস্যুও আছে, মানে এদের শুধুমাত্র কোষগুলো দিয়ে একটা টিস্যু গঠিত হয়। প্লাটিহেলমিনথিস যেহেতু 3 নম্বর সিরিয়ালে আছে, সো প্লাটিহেলমিনথিসটা 3 নম্বর স্টেজ ফলো করবে। সো কি, প্রথমে কোষ হবে, কোষগুলো মিলে একটা টিস্যু গঠিত হয় এবং টিস্যুগুলো অঙ্গ তৈরি করতে সক্ষম। এবং বাদবাকি যা আছে, অর্থাৎ নেমাটোডা থেকে কর্ডাটা, অর্থাৎ অন্যান্য পর্বের প্রাণী, এই সবগুলো কি অঙ্গতন্ত্র মাত্রার, অর্থাৎ এদেরকে কি হয়, কোষ হয় প্রথমে, কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র এবং তন্ত্র থেকে কি হয়, অর্গানিজম। ওকে, বা একটা প্রাণী হয়ে যায়। ওকে, সো এই যে 4টা আমরা সিরিয়ালে মনে রাখতে বলেছিলাম, এই 4টা মনে রাখার ফলে তুমি দেখো কিন্তু এইগুলা কিন্তু তোমার আর আলাদাভাবে মনে রাখতে হচ্ছে না যে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী কারা কারা, কোষ টিস্যু মাত্রার প্রাণী কারা কারা, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী কারা কারা। তুমি জাস্ট সিরিয়াল ওয়াইজ 1, 2, 3 আর 4 থেকে 9 এখানে এইভাবে জাস্ট মনে রাখলেই হবে। ওকে, সো এবার একটা কোশ্চেন, যে কোষীয় গঠনমাত্রার প্রাণী কোনটি। সো কোষীয় গঠনমাত্রার প্রাণী, তাহলে দেখো কোষীয় গঠনমাত্রা কি 1 নম্বরে আছে। সো 1 নম্বরে কি ছিল, পরিফেরা। সো অবশ্যই আনসারটা হবে পরিফেরা। ওকে, ওকে, সেকেন্ড হচ্ছে কলা সংগঠন মাত্রার প্রাণী কি। এখন কলা মানে কি, কলা মানে টিস্যু। সো টিস্যু যেহেতু 2 নম্বর স্টেজে, তাহলে 2 নম্বরে কি ছিল, পরিফেরা, নিডারিয়া। সো আনসারটা হবে কি, নিডারিয়া। ওকে, এবার আসি, যদি শ্রেণীবিন্যাসের ভিত্তিটা আমরা জীবন পদ্ধতি ওয়াইজ ভাগ করি তাহলে কি হয় দেখো। যদি আমরা জীবন পদ্ধতি ওয়াইজ ভাগ করি তাহলে টোটাল আমরা 4টা স্টেপ দেখতে পাই। এই 4টা স্টেজ হচ্ছে মুক্তজীবী, পরজীবী, মিথজীবী, সহজীবী। এখন ভাই মুক্তজীবী জিনিসটা কি, মুক্তজীবী বলতে কি, যেগুলো হচ্ছে তোমার ফ্রি লিভিং, এই জিনিসটাকে বোঝায় মুক্তজীবী। তো ফ্রি লিভিং প্রাণী কি কি, কবুতর। এই যে কবুতর, তো এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে টিয়া পাখি কি, টিয়া পাখিরও তো আমরা খাঁচায় রাখি, টিয়া পাখিও মুক্তজীবী, তুমি জোর করে খাঁচায় রাখো। সো এই যে মানুষ টানুষ যা আছে না, এরা সবাই আসলে ফ্রি লিভিং, বাট তুমি তোমার চোখে যেসব দেখতে পাও না, এভরিথিং ইজ ফ্রি লিভিং, বা সবাই মুক্তজীবী। পরজীবী জিনিসটা হচ্ছে যেটা অন্য প্রাণীর উপরে আশ্রয় করে থাকে এবং সেটার সাথে ক্ষতি করে। সো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে ধরো একটা রিলেশনশিপে, ধরো যে হঠাৎ করে টক্সিসিটি ক্রিয়েট হয়ে যায় অনেক দিন থাকতে থাকতে। সো টক্সিসিটি যখন ক্রিয়েট হয়ে যায় তখন দেখা যায় যে সেটা ছেলেরাও আর হ্যান্ডেল করতে পারতেছে না, মেয়েটাও হ্যান্ডেল করতে পারতেছে না। বাট প্রত্যেক দিন তাদের ঝগড়া হয়, আবার ব্রেকআপও হচ্ছে না। যদি ব্রেকআপও হয়ে যায় তাহলেও কিন্তু একরকম ভালো। কিন্তু এই যে টক্সিসিটি ক্রিয়েট হচ্ছে, এই জন্য কিন্তু তারা দুজনই মানসিকভাবে খুবই হতাশাতে থাকছে। কিন্তু তারা কিন্তু আবার কেউ কাউকে ছেড়েও যেতে পারছে না, আবার তাদের টক্সিকনেসটা কমাইতেও পারছে না। সো তারা কিন্তু একে অপরের সাথে আছে, কিন্তু বলা যায় যে তারা একে অপরের জন্য ক্ষতিকর। বিকজ ছেলেটার উপরে মেন্টাল প্রেশার পড়তেছে মেয়েটার জন্য, মেয়েটার উপরে মেন্টাল প্রেশার পড়তেছে ছেলেটার জন্য।
সো এই জিনিসটাকে বলা হয় পরজীবী, যার একটা উদাহরণ হচ্ছে যকৃত কৃমি, বা যেটাকে যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। মিথজীবী জিনিসটা কি? মিথজীবী জিনিসটা হচ্ছে যে ধরো একটা ছেলে আর একটা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হলো, বা নতুন একটা হাজব্যান্ড ওয়াইফ, নতুন একটা কাপল কেবল বিয়ে করছে। সো তখন কিন্তু দেখবা যে তারা কিন্তু যেন একে অপরকে যেন চোখে হারাচ্ছে, ঠিক আছে? সো তারা দুইজন দুইজনের প্রতি খুবই সহনশীল, একজন আরেকজনের কথাকে রেসপেক্ট করতেছে, ঘুরতে যাচ্ছে, ট্যুরে যাচ্ছে, নতুন বউ নিয়ে ছবি আপলোড করতেছে। সো কি তারা একজন আরেকজনের প্রতি খুবই উপকারী। হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় কি মিথজীবী। সো এটার উদাহরণ হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসমা এবং জুও কলেরা, এই দুইটা হচ্ছে একে অপরের মিথজীবী। এখন এদের কিভাবে এরা একে অপরের মিথজীবী? মিথজীবীর ইংরেজিটা হচ্ছে সিম্বায়োসিস, ঠিক আছে? সো এই যে দেখা যায় যে এই যে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জুও কলেরা, এটা হচ্ছে পানিতে থাকে। সো দেখা যাচ্ছে যে এই যে ক্লোরোহাইড্রার গায়ে তোমার হচ্ছে জুও কলেরা থাকতেছে। এখন ক্লোরোহাইড্রা কেন আশ্রয় দিতেছে? কারণ এই যে জুও কলেরা এই জিনিসটা ধরো একটা খাদ্য উৎপাদন করতে পারতেছে, সেই খাদ্য আবার হাইড্রা গ্রহণ করতে পারতেছে। আবার জুও কলেরা সেও কিন্তু একটা আশ্রয় পাচ্ছে। সো দেখা যাচ্ছে কি দুইজনই দুইজনের প্রতি তোমার হচ্ছে যে আবার ধরো যে হাইড্রা অক্সিজেন গ্রহণ করতেছে, যেটা জুও কলেরা ত্যাগ করতেছে, আবার জুও কলেরা ধরো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে, যেটা হাইড্রা ত্যাগ করতেছে। সো বলা যায় যে মিথজীবী কি গাছ এবং মানুষের মধ্যে যে সম্পর্ক, এটাও একটা সিম্বায়োসিস রিলেশনশিপ। কারণ মানুষ যেভাবে গাছের উপকার করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, সেম একইভাবে গাছও তো মানুষের উপকার করে, অক্সিজেন ত্যাগ করে। আর সহজীবী জিনিসটা হচ্ছে যে দুইজন একসাথে আছে, বাট কেউ কারোর ক্ষতিও করছে না, উপকারও করতেছে না। ওই যে আমরা একটা কাপলের কথা বললাম না, মিথজীবীর কথা। এখন তাদের বিয়ের ধরো 20-25 বছর কেটে গেছে। সো তখন দেখা যাবে যে অত বেশি আর আগ্রহ নাই, বউকেও আর অত চোখে হারাচ্ছে না স্বামীটা, স্বামীকেও চোখে হারাচ্ছে না বউটা। বাট দুইজন একসাথে আছে, সংসার করছে, তাদের কোনো ঝামেলাও নেই, জাস্ট প্যারালালি চলে যাচ্ছে। সেই জিনিসটা কি? এই জিনিসটাকে বলা হয় আসলে সহজীবিতা। এই সহজীবীটা বলা যায় যে রেমোরা ইন শার্ক, এটা একটা উদাহরণ। মানে রেমোরা হচ্ছে এক ধরনের ছোট ছোট মাছ, যেগুলো কি শার্কের গায়ের সাথে লেগে থাকে। এখন শার্ক ধরো অনেক বড় মাছ, বেশ একটা গতিতে যাইতে পারে। সো এক স্থল থেকে আর এক স্থলে যখন চলে যায়, তখন রেমোরাটা তার গায়ের সাথে লেগে থাকে, তারা ওইভাবে যাইতে পারে। বাট সেরকম বিশেষ কোনো শার্কের উপকারে আসে না রেমোরা, বা রেমোরা যদি শার্কের গা থেকে কখনো ছিটকেও যায়, শার্কের কোনো ক্ষতি হবে না, বা রেমোরারও আহামরি কোনো ক্ষতি হবে না। সো এই জিনিসটাই বলা যায় যে সহজীবিতা। ওকে, সো এখন শ্রেণীবিন্যাসের ভিত্তিতে আমরা ক্লিভেজ নিয়ে একটু আলোচনা করব। দেখো এখন ক্লিভেজ জিনিসটা কি, দেখো আমরা কি জানি যে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু, এরা নিষিক্ত হয়ে একটা জাইগট গঠন করে, ঠিক আছে? এই যে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু, এরা একটা জাইগট গঠন করতেছে। এখন এই জাইগটটা পরে হচ্ছে ধরো একটা থেকে আরো দুইটা হলো, অর্থাৎ কোষ বিভাজনের যে প্রসেস। এখন এই এই যে জাইগট একটা থেকে দুইটা, দেন আবার দুইটা থেকে কি চারটা হইলো, অ্যাকচুয়ালি এই প্রসেসটাকেই কিন্তু বলা হয় ক্লিভেজ, ঠিক আছে? এই প্রসেসটাই অ্যাকচুয়ালি ক্লিভেজ। সো এখন এই ক্লিভেজ কি তিন ধরনের আছে, সেটা হচ্ছে অরিও ক্লিভেজ, সর্পিলাকার ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। So এখন এই যে অরিও ক্লিভেজ এই জিনিসটা কি, এটা একটু বলি। এখন আমরা কি জানি যে আহ, আচ্ছা, আমরা অরিও ক্লিভেজ বলতে কি জানি? যে তোমার ধরো এই যে একটা জাইগট, সেই জাইগট থেকে দুইটা হচ্ছে, বা এই দুইটা থেকে কি আবার চারটা হচ্ছে, ঠিক আছে? এটাই আমরা আসলে ক্লিভেজ বলতে বুঝলাম। ওকে, ফাইন। আচ্ছা, এখন এই যে আমরা লাস্ট স্টেজে দেখছিলাম যে চারটা, এখন এই যে একটা, এই যে একটা,
আহ, এই যে একটা, ধরো এই যে একটা, চারটা আছে, ঠিক আছে। এখন তুমি লক্ষ্য করে দেখবা এই চারটারই কিন্তু সেম সাইজ। আমার এখানে একটু উল্টাপাল্টা তোমার লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই চারটারই সেম সাইজ, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি অরিও ক্লিভেজ। আচ্ছা, এবার আমি যদি সর্পিলের কথা চিন্তা করি, সো দেখবা সর্পিল বলতে কি, যখন তোমার এই যে জাইগট চারটা থেকে দুইটা হয়েছে, আহ, এটা একটু বাঁকা আঁকা যাবে না? আচ্ছা দাঁড়াও, আমি এটা হাতেই আঁকাই। ধরো যে আর দুইটা এরকম বাঁকা বাঁকা হয়েছে বা সর্পিল আকার, ঠিক আছে। সো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, যে সর্পিল আকার ক্লিভেজ, ঠিক আছে। আর দ্বিপার্শ্বীয় বলতে কি, একটা আরেকটার দিকে ঘোরানো থাকে, ঠিক আছে। মানে ধরো, এটা আসলে টু ডিতে বোঝানো একটু কষ্ট, কারণ তুমি টু ডিতে তো বুঝবা না যে, দেখতে আসলে অনেকটা অরিওর মতোই লাগবে, বাট এটা কিন্তু আসলে তোমার দেখা যাবে যে একটু ঘুরে আছে, ঠিক আছে। মানে একটা ধরো এরকম আছে, আর একটা ধরো এরকম, হ্যাঁ এইভাবে আই থিঙ্ক বোঝা যাচ্ছে। হ্যাঁ এরকম এরকম আছে আর কি। আহ, আমি যদি আর একটু ভালো করে দেখাই, ধরো যে তোমার ধরতে পারো এটা একটা ইলিপস, ঠিক আছে। সো এই যে এই ইলিপসের ক্ষেত্রে কিভাবে, এটা ধরো যে তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, আবার এরপর একটা ধরো এক্স অ্যাক্সিস এরকম আর কি আছে, ঠিক আছে। সো এই জিনিসটাই হচ্ছে আসলে তোমার বলতে পারো দ্বিপার্শ্বীয়, ঠিক আছে, অর্থাৎ দুইটা পাশ সেম সেম, ঠিক আছে। সো এই যে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রের সংজ্ঞা কি জানি, যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। সো এটা যেরকম এটার সাথে এটা সমান, বাট এটার সাথে আবার এটা সমান না, বাট এটার সাথে আবার এটা সমান, ঠিক আছে। সো এই জিনিসটা আসলে কি ক্লিভেজের এত একটু হিসাব নিকাশ ছিল, এগুলো কখনো তোমাদের এক্সামে আসবে না, বাট জাস্ট একটু ফিল করানোর জন্য, যে আসলে ক্লিভেজ তোমরা জাস্ট বইয়ের রিডিং পড়ে যায়, বাট জিনিসটা আসলে কেমন এটা একটু বোঝার জন্য। সো যাই হোক, ক্লিভেজের চ্যাপ্টারটা মোটামুটি শেষ। তো এইবার আমরা একটু ভ্রূণ স্তর নিয়ে আলোচনা করব। আচ্ছা তার আগে একটা কোশ্চেন আছে দেখছি, ক্লিভেজ কি? সো ক্লিভেজ কি এটা বইয়ের রিডিং দিলে জানতে পারবা। আচ্ছা, ভ্রূণ স্তর নিয়ে আলোচনা করব। দেখো, ভ্রূণ স্তর নিয়ে আলোচনা হচ্ছে, টোটাল ভ্রূণ স্তর প্রাণী দুই ধরনের, ঠিক আছে। হইতে পারে সেটা দ্বিভ্রূণ স্তর প্রাণী, অথবা সেটা ত্রিভ্রূণ স্তর প্রাণী। সো দ্বিভ্রূণ স্তরী মানে কি, যেটার ভ্রূণ আছে দুইটা। সো এখন এই যে দুইটা ভ্রূণ আছে, এখন কি দুই নম্বর প্রাণীকে, দুই নম্বর পর্বের প্রাণী হচ্ছে নিডারিয়া। সো তার মানে কি তিনারিয়া পর্বের প্রাণীরাই হচ্ছে দ্বিভ্রূণস্তরী প্রাণী। আর ত্রিভ্রূণস্তরী কি, সেটা হচ্ছে যে তোমার তিন থেকে কর্ডাটা, অর্থাৎ 3 থেকে 9, অর্থাৎ প্লাটি হেলমিনথেস থেকে কর্ডাটা পর্যন্ত। এখন ভ্রূণের মধ্যে আমরা কি জানি, সেটা হচ্ছে একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, ঠিক আছে। কিন্তু এইখানে কি তোমার মেসোডার্মের পরিবর্তে কি হচ্ছে তোমার একটা, তুমি এই যে দেখো দ্বিস্তরী, যেটা দ্বিস্তরী এটার পার্থক্য এবং ত্রিস্তরী এটার পার্থক্য একটু দেখাই। যে যেটা ত্রিস্তরী এটাতে কি থাকে, এটাতে ধরো এই যে তোমার আছে কি, এটা ধরো মেসোডার্ম, আহ, আহ, তারপরে ধরো যে তোমার মানে প্রথমে থাকে কি একটোডার্ম, তারপরে ধরো এন্ডোডার্ম, তারপরে থাকে হচ্ছে যে মেসোডার্ম। আচ্ছা দাঁড়াও, এখানে লেখাটা একটু বোঝা যাচ্ছে না, আমি একটু মুছে ক্লিয়ার করে দিই তাহলে তো বুঝতে পারবা। আচ্ছা দেখো, এই যে প্রথম যেটা থাকে না, প্রথম লেয়ার, এটা ধরো এন্ডোডার্ম, দ্বিতীয়টা হচ্ছে যে তোমার মেসোডার্ম, আর একদম উপরেরটা সেটা তুমি বলতে পারো একটোডার্ম, ঠিক আছে। সো একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। বাট দ্বিভ্রূণস্তরীর ক্ষেত্রে কি দেখা যায়, যে সেখানে তোমার মেসোডার্মের পরিবর্তে থাকে একটা মেসোগ্লিয়া। সো তার মানে যেহেতু একটা কম থাকে, সো এই জন্য এটাকে বলা হয় দ্বিভ্রূণস্তরী বা দুইটা ভ্রূণ থাকে, ওকে। আর এবার যদি আমরা একটু একটা কোশ্চেন দেখি, সেটা দেখো যে নিচের কোন প্রাণীটি দ্বিস্তরী, তারা মাছ, ঘাসফড়িং, জোঁক, হাইড্রা।
সো দ্বিস্তরী আমরা কি জানি যে নিডারিয়া পর্বের প্রাণীরাগুলো হচ্ছে দ্বিস্তরী, আমরা যে উপরে দেখে আসলাম যে নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী। সো অবশ্যই হাইড্রা যেহেতু নিডারিয়া, সো এর মনে রাখবা যে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। ভ্রূণস্তর বলতে কি বুঝো? তারপর ভ্রূণস্তর বলতে কি বোঝায়, দ্বিস্তরী ত্রিস্তরী প্রাণীর পার্থক্য, তিনটা আই থিঙ্ক তোমরা এই তোমাদের জন্য খুব কঠিন কিছু হবে না। সো এবার আমরা আসি প্রতিসাম্যতা নিয়ে। দেখো এখন প্রতিসাম্যতা জিনিসটা কি বোঝায় আসলে? প্রতিসাম্যতা জিনিসটা আসলে বোঝায় যে একটা জিনিসকে তুমি ধরো ভাগ করতে পারতেছো যে যে স্টেপে, ঠিক আছে? সো প্রতিসাম্যতা হিসেবে তুমি যদি এখন শ্রেণীবিন্যাস করো তাহলে তুমি দেখতে পাবা যে তুমি তিন ভাগে করতে পারতেছো ভাগ। সে তিন ভাগ হচ্ছে গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য এবং দ্বি অরীয় প্রতিসাম্য। সো গোলীয় প্রতিসাম্য জিনিসটার মধ্যে আসলে কি বোঝায়? সেটা হচ্ছে যে ধরো আহ, একটা প্রাণী এরকম, এখন এইটাকে তুমি ধরো এভাবে ভাগ করলা, এভাবে করলা, ঠিক আছে, এভাবে করলা, এভাবে। সো এই যে তুমি এই যে ভাগ করতে পারতেছো না, সো এই যে এই টাইপ যেসব প্রাণীকে তুমি অ্যাকচুয়ালি এইভাবে ভাগ করতে পারো, এই প্রাণীদেরকে বলা হয় গোলীয় প্রতিসাম্য। সো যার মধ্যে তোমার আছে ভলভক্স প্রাণী, আহ, তারপরে তোমার রেডিওলারিয়া আছে, হেলিওজোয়া আছে। আর অরীয় প্রতিসাম্য বলতে আসলে কি বোঝায়? অরীয় প্রতিসাম্য বলতে অ্যাকচুয়ালি তোমার বোঝায় যে তুমি সেই জিনিসটাকে আসলে এন সংখ্যক ভাগে ভাগ করতে পারতেছো, ঠিক আছে? সো এন সংখ্যক ভাগে ভাগ করতে পারতেছো, যেমন কি তোমাকে যদি একটা এই যে তারা মাছের কথা বলি, তুমি পাঁচটা ভাগে ভাগ করতে পারতেছো, তার মানে কি এর এর মান হচ্ছে 5। সেটাকে বলা হয় যে পঞ্চ অরীয় প্রতিসাম্য। সো অরীয় প্রতিসাম্যতার মধ্যে আছে তোমার হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে তোমার এই যে তারা মাছ, তারা মাছ কিন্তু আমার 9 নম্বর প্রাণীর পর্ব, ঠিক মানে সেটা কি নিডারিয়া, ঠিক আছে, সরি করডাটা, করডাটা। আর তোমার প্রতিসাম্যের মধ্যে তাহলে গোলীয় প্রতিসাম্যটা আমরা পেলাম, যেটার মধ্যে আছে ভলভক্স, রেডিওলারিয়া এবং হেলিওজোয়া। অরীয় প্রতিসাম্যের মধ্যে আছে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। আচ্ছা, এবং দ্বি অরীয় প্রতিসাম্যের মধ্যে আছে টিনোফোরা এবং সেওলোপ্লানা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কারেকশন আছে, সেই কারেকশনটা হচ্ছে যে আহ, এই যে তারা মাছ, এটা তোমার আসলে পঞ্চ অরীয় প্রতিসাম্য, ঠিক আছে। এবং আমি যে প্রথমে বললাম যে এটা 9 নম্বর প্রাণী বা করডাটা, এটা আপাতত একটু স্কিপ করে যাও, ঠিক আছে, বিকজ এটা তো কোনো নটগর নাই। সো এটা জাস্ট মনে রাখো যে এটা পঞ্চ অরীয় প্রতিসাম্য, আর এটা নিয়ে পরে আর কি আসতেছি, ওকে। যাই হোক, এরপরে কি শুধুমাত্র যে এই তিনটা? অ্যাকচুয়ালি কিন্তু না, এই তিনটা ছাড়াও কিন্তু তুমি আরও কয়েকটা স্টেজে ভাগ করতে পারো। এখন সেগুলো কি হইতে পারে? সেগুলো কি হইতে পারে সেটা হচ্ছে তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এখন দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলতে কি বোঝায়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলতে বোঝায় যে ধরো এরকম একটা মানুষ, আমি ধরে দিলাম যে এটা একটা মানুষ, ঠিক আছে। সো এখানে তার একটা হাত আছে এরকম। এখন এইটাকে তুমি যদি এখন ভাই ভাগ করো, সো দেখবা একদম মাঝ বরাবর তুমি ভাগ করতে পারতেছো, অর্থাৎ দুই দিকে কিন্তু সমান সংখ্যক ভাগ হয়ে যাচ্ছে। সো এই জিনিসটাই হচ্ছে তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, যেটা তুমি প্রজাপতি, ব্যাঙ, মানুষকে তুমি যদি ভাগ করো, সো দেখবে একদম মাঝ বরাবর ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর অপ্রতিসাম্য মানে যেটা আসলে কখনো ভাগই করা যায় না, যেমন কি আপেল, শামুক বা স্পঞ্জ। সো আপেল, শামুক, এই যে তুমি একটা শামুককে যদি ভাঙতে যাও না, তুমি ভাঙতে পারবা না সমানভাবে, কারণ ওটা ভেঙে যাবে, ওটা কখনোই সমান ভাগে তুমি ভাগ করতে পারবা না। সেই জিনিসটাই হচ্ছে অপ্রতিসাম্য। সো এবার আসি সিলোম জিনিসটা নিয়ে। আচ্ছা, সিলোমের আগে একটা কোশ্চেন আছে দেখতেছি, সেটা হচ্ছে যে ভলবক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? এটা হচ্ছে ভলবক্সের ক্ষেত্রে আমরা দেখছি গোলীয় প্রতিসাম্যতা দেখা যায়। তারপরে নিচের কোনটিতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়? অরীয় প্রতিসাম্যতা দেখা যায় আমরা কি দেখছি হাইড্রার মধ্যে। সো হাইড্রা কার? হাইড্রা হচ্ছে নিডারিয়ার। বা তুমি আরেকভাবে মনে রাখতে পারো যে তোমার যেহেতু নিডারিয়া 2 নাম্বার এবং অরীয় প্রতিসাম্য 2 নাম্বারে ছিল, সো অবশ্যই এটা তোমার নিডারিয়ার মধ্যে অরীয় প্রতিসাম্যতা দেখা যাবে, এবং নিডারিয়ার মধ্যে তোমার জেলিফিশ, ঠিক আছে।
আরেকটা হচ্ছে কোনটি অরীয় প্রতিসাম্য প্রাণী, সেটা হচ্ছে যে তোমার হাইড্রা। এখন এই যে তারা মাছ, তারা মাছও কিন্তু ভাই অরীয় প্রতিসাম্য, বাট এটাকে বলা হয় যে পঞ্চ অরীয় প্রতিসাম্য। সো যদি তোমার হাইড্রা অপশনে না থাকে তাহলে তুমি অবশ্যই তারা মাছ দেখাবো, বাট যদি তোমার হাইড্রাও থাকে তারা মাছও থাকে, মাস্ট 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 হাইড্রা। ওকে। তারপরে অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? অপ্রতিসাম্যতার উদাহরণ হচ্ছে, এটা আসলে একটা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, এখন এটা তো তুমি, এটা তার কোনো তুমি কনসেপ্ট দিয়ে বুঝতে পারবে না, এটা তো তোমার জাস্ট মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে আপেল শামুক। ঠিক আছে, আপেল শামুককে বলা হয় পিলা গ্লোবাসা। ওকে, আপেল শামুককে বলা হয় পিলা গ্লোবাসা, সেই জন্য পিলা আর কি। আচ্ছা, কিছু বোর্ড কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে জীববিজ্ঞান ল্যাবে দুটি চার্ট টাঙানো আছে, যার প্রথমটি প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাসের চার্ট এবং দ্বিতীয়টি গ্যান্থোস্টোমাটা অধিশ্রেণীর 7টি শ্রেণীর নাম সহ উদাহরণের চার্ট। উদ্দীপকে উল্লিখিত প্রথম চার্টের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। সো দেখো, প্রথম চার্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি বলছে, প্রথম চার্টটা বলছে প্রতিসাম্যতার উপরে। সো প্রতিসাম্যতার উপরে আমরা কিভাবে ভাগ করব, জাস্ট তুমি লিখে দিবা গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অপ্রতিসাম্য এবং পঞ্চঅরীয় প্রতিসাম্য, এবং সাথে উদাহরণগুলো দিয়ে দিলে এনাফ এনাফ। ঠিক আছে, ওকে। বোর্ড কোশ্চেন একটা আছে যে প্রাণী জগতে প্রাণীদের শনাক্তকরণে সিলোম একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, তাছাড়া প্রতিসাম্যতাও প্রাণী শনাক্তকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের প্রতিসাম্যতা পরিলক্ষিত হয়ে থাকে। উদ্দীপকের শেষোক্তটি বিশ্লেষণ করো। তাহলে শেষোক্তটিটা কি? বিভিন্ন প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের প্রতিসাম্যতা পরিলক্ষিত হয়ে থাকে। সো সেম এই প্রতিসাম্যতা নিয়ে কোশ্চেন দিয়ে, অরীয় প্রতিসাম্য বলতে কি বোঝো, অরীয় প্রতিসাম্য বলতে কি বোঝায়, প্রতিসাম্যতা বলতে কি বোঝায়, প্রতিসাম্যতা কি, আই থিঙ্ক তোমরা সকলে অ্যাটেন্ড করতে পারবে এই কোশ্চেনগুলোতে। সো ভাই এবার আসো সিলোমের জিনিসটার মধ্যে। দেখো সিলোম, ওকে, এরপর কয়েকটা কোশ্চেন আছে, এর পরের টপিক হচ্ছে খণ্ডকায়ন, আচ্ছা ট্যাগমাটাইজেশন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা সিলোমে আসি। দেখো সিলোম জিনিসটা কি? আচ্ছা, সিলোম 3 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট। কিছুদিন আগে করোনা গেছে, মনে আছে তোমাদের? এখন করোনার মধ্যে আমরা কি করতাম? মাস্ক পরতাম না, আবার একটু ডিস্টেন্সও মেনটেন করতাম না। সো এখন সবাইকে আমরা এটা মানছি? ডেফিনেটলি না। তুমি আমি সচেতন, বা তুমি সচেতন তাই তুমি মানছো। তুমি কি করছো? তুমি মাস্কও পরছো, তুমি দূরত্বও মেনটেন করছো। সো সিলোমের সাথে এই জিনিসটার একটা মিল আমরা খুঁজে পাই না। দেখো, তুমি, তোমার কথা বললাম, সো তুমির ইংরেজিটা কি? ইউ। সো ইউতে বলা যায় যে ইউ সিলোমেট। এখন এই সিলোমের বৈশিষ্ট্য দুইটা, সেটা হচ্ছে কি, তার পেরিটোনিয়াম পর্দা থাকবে এবং একটা গহ্বর থাকবে, যে গহ্বরটাকে বলা হয় মেসোডার্ম। ঠিক আছে, নর্মালি সিলোম শব্দটার বিশ্লেষণ করলে তুমি গহ্বর পাবা, বিকজ সিলোম শব্দটা আসছে সিল থেকে। হ্যাঁ, সিল বা কয়েলও বলা যায়, যে COEL বা CEEL, এই সিল থেকে আসছে গহ্বর, বা সিল থেকে সিলোম আসছে। সিল অর্থ গহ্বর। তো এই যে সিলোমের বৈশিষ্ট্যের মধ্যে কি দুইটা, একটা হচ্ছে তার মেসোডার্মীয় গহ্বর থাকবে এবং আরেকটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা থাকবে। সো ইউ সিলোমেট, তুমি তুমি কি করছো? তুমি কিন্তু পর্দাও করছো, আবার ডিস্টেন্সও মেনে চলছো। সো তোমার মধ্যে কি পেরিটোনিয়াম পর্দাও ছিল, মেসোডার্মীয় গহ্বরও ছিল। সো তুমি ইউসিলোমেট, ইউসিলোমেট। হ্যাঁ, সো এই যে ইউসিলোমেট, তুমি যেহেতু উন্নত, বা তুমি যেহেতু মডার্ন, বা তুমি যেহেতু স্মার্ট, এই জন্য কি তুমি দুইটাই মানছো। সো যারা ইউসিলোমেট তাদেরকে বলা হয় প্রকৃত সিলোম যুক্ত। সো যারা প্রকৃত, এবং আরেকটা হচ্ছে সিউডোসিলোমেট। এখন সিউডোসিলোমেট কি? দেখো, করোনার সময় কিছু মানুষ আছে না, যারা তোমার কি করছে, যাদের দেখা গেছে যে না আমি একটা মানবো আর একটা মানবো না, বা দেখা যায় যে এরা আহ, তোমার কোনো রকম হয়তো মাস্ক পরছে, বা অত ডিস্টেন্স মানতেছে না, বাট জাস্ট ডিস্টেন্স মানতেছে, মাস্ক টাস্ক না পরলেও চলবে। So এখন কি, তার যে কোনো একটা ধারণা নিয়ে আসছে না, বাট তারা তো আসলে একটা ভুল ধারণা নিয়ে আসছে। এই জিনিসটাই হচ্ছে ভ্রান্ত ধারণা। ঠিক আছে, সো যারা সিউডোসিলোমেট, এরা হচ্ছে ভ্রান্ত সিরোমযুক্ত, এদের যে কোনো একটা, মানে একটা অনুপস্থিত থাকে। ঠিক আছে, সো
আরেকটা হচ্ছে অ্যাসিলোমেট। এখন অ্যাসিলোমেট মানে নাই, মানে একদমই কিছু মানুষ আছে যারা তোমার ধরো মাস্কও পরে নাই, আবার মেসোডার্মিও গহ্বরও নাই, পেরিটানিয়াম পর্দাও নাই। সো এরা হচ্ছে অ্যাসিলোমেট। এখন দেখো অ্যাসিলোমেট এক নম্বরে, সো এক নম্বরে কারা কারা আছে? এক নম্বরে আছে একদম প্রথম বা অনুন্নত যেসব পর্ব আছে, অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, টেনোফোরা, প্লাটিহেলমিনথিস, অর্থাৎ 1 থেকে 3। ভ্রাত্যসিলোমযুক্ত বা সিউডোসিলোমেট আছে তোমার 4 নম্বরে, অর্থাৎ নেমাটোডা, রোটিফেরা। আর ইউসিলোমেট এটা তোমার 5 থেকে 9, অর্থাৎ মলাস্কা থেকে কর্ডাটা পর্যন্ত। সো সিলোমযুক্ত প্রাণী কোনটি? সিলোমযুক্ত প্রাণী অর্থাৎ সিলোম আছে কার? অবশ্যই তেলাপোকা, যেহেতু আর্থ্রোপোডা তেলাপোকার আছে। আর কোন পর্বটি সিলোমবিহীন? নিডারিয়া, যেহেতু 1 নম্বর, অর্থাৎ এটা অ্যাসিলোমেট, সেটা নিডারিয়া। আর সিলোমহীন পর্ব কোনটা? এটা প্লাটিহেলমিনথিস। আমরা প্রথম 3টা দেখলাম, পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথিস, অবশ্যই প্লাটিহেলমিনথিস হবে। সিলোম কি? সিউডোসিলোমেট প্রাণী বলতে কি বোঝায়? কেঁচো কিউসিলোমেট বলা হয় কেন? এবং সিউডোসিলোমেট বলতে কি বোঝো? আই থিঙ্ক এই কোশ্চেনের আনসারগুলো তুমি পেয়ে গেছো, একটা সৃজনশীল আছে, ফিতাকৃমি, গোলকৃমি, রুই মাছ। সো দেখো, উদ্দীপকে পি কিউ ও আর প্রাণীদের মধ্যে সিলোমের ভিন্নতা রয়েছে। হ্যাঁ, অবশ্যই আছে। ফিতাকৃমি এটা যেহেতু প্লাটিহেলমিনথিসের, গোলকৃমি এটা নেমাটোডা, রুই মাছ এটা কর্ডাটা প্রাণীর, অবশ্যই এদের সিলোমটা 3 ধরনের। সো যেটা কর্ডাটার এটা হচ্ছে ইউসিলোমেট, যেটা তোমার নেমাটোডা এটা হচ্ছে ভ্রাত্যসিলোমেট বা সিউডোসিলোমেট, যেটা প্লাটিহেলমিনথিস বা ফিতাকৃমি এটা অবশ্যই অ্যাসিলোমেট। সো এই যে জাস্ট অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট, এই 3টা বৈশিষ্ট্য আলাদা করে দিলেই হয়ে যাবে। এবার দেখো, প্রবাল দ্বীপ আমাদের পরিচিত। এই দ্বীপ তৈরি করে নির্দিষ্ট পর্বের সদস্য, আবার সিলোমের ভিত্তিতেও প্রাণীজগতের শ্রেণীবিন্যাস করা হয়েছে। উদ্দীপকের শেষ বাক্যটি বিশ্লেষণ করো। এটা পারবা। প্রাণীজগতে প্রাণীদের শনাক্তকরণে সিলোমের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, তাছাড়া প্রতিসাম্যতাও প্রাণী শনাক্তকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো বিভিন্ন প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের প্রতিসাম্যতা পরিলক্ষিত হয়ে থাকে। উদ্দীপকের প্রথমোক্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস করো। ওকে, আচ্ছা, এরপরে খণ্ডকায়ন আছে, ট্যাগমাটাইজেশন আছে, নোটোকর্ড আছে, তারপরে পরিফেরা। আচ্ছা, ঠিক আছে। সো আচ্ছা, আমরা এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করি, কারণ আসলে অনেক কথা বলতে হচ্ছে স্লাইড দেখে দেখে, এবং আমার একটানা অনেক কথা বলতেছি। সো অবশ্যই তোমরা এটা জানাবা কমেন্ট বক্সে যে আমার স্পিড বেশি ফাস্ট হয়ে যাচ্ছে কিনা। যদি মনে হয় যে বেশি ফাস্ট, কোনো প্রবলেম নাই, তোমরা ইউটিউবে দেখতে পাবা যে 0.75 আছে, বা আমার মনে হয় যে তোমরা ফার্স্ট ক্লাস করে অভ্যস্ত, যার জন্য তোমরা আমার কথা নিতে পারবা। কারোর আছে আরও ফাস্ট লাগে, তার অবশ্যই স্পিড বাড়িয়ে ক্লাসটা দেখে দিবা, এবং জাস্ট এই স্লাইডটা দেখে এবং আমার কথাটা মনোযোগ দিয়ে শুনলেই ইটস এনাফ ফর ইউ। ওকে, সো তাহলে আজকের লেকচারটা আমরা সিলোম পর্যন্তই রাখলাম। আমরা 2 নম্বর ক্লাসে খণ্ডকায়ন জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করবো। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। প্রায় 37 মিনিট বা 38 মিনিটের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে যদি দেখে নিতে পারো, তোমাদের জন্য আমার মনে হয় যে সিলোম পর্যন্ত কোন ধরনের কোনো গ্যাপজাম থাকবে না। এবং তোমাদের যদি মনে হয় যে ক্লাসটা তোমাদের উপকারে কাজে লাগছে, সো তোমরা অবশ্যই ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করবা, এবং ক্লাসটা অবশ্যই তোমরা পুরো প্লেলিস্টটা শেষ করবা। ঠিক আছে, সো আজকে আমরা সিলোম পর্যন্তই রাখলাম। আমরা চেষ্টা করব যত কম সংখ্যক ক্লাসে শেষ করা যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি চাইলেই কিন্তু একটানা 2-3 ঘন্টা ক্লাস দিয়ে কিন্তু পুরো চ্যাপ্টারটা এড করে দিতে পারতাম, বাট এখানে দেখা যায় তো যে লাস্টের দিকে যে এত বেশি কথা বলতে হচ্ছে যে আমারও আর অত বেশি এনার্জি নাই, বা একটানা ক্লাস দেখতে দেখতে তোমাদের কনসেন্ট্রেশন থাকছে না। সো তোমরা ধরো আধ ঘন্টা করে যদি একটা কয়েকটা টপিক মিলে একটা ক্লাস দিই, হয়তো রাতে ঘুম আসছে না, ঘুমানোর আগে আচ্ছা আমি আধ ঘন্টা দেখি, সিরম পর্যন্ত আলোচনা আছে একটু দেখে যাই। এই যে তুমি দেখে ঘুমাবা, এই জিনিসটা আসলে তোমার যে কতটা বেশি ইম্পর্টেন্ট বা হেল্প করবে, এটা ভাই তুমি জানো না, বাট তোমার সাবকনশিয়াস মাইন্ড জানে। ঠিক আছে, বাট তোমার যদি একটা না, তুমি যদি দেখতে যে 2 ঘন্টা বা 3 ঘন্টার ক্লাসে পুরো চ্যাপ্টার ওয়ান শট দিয়ে শেষ করা হয়েছে, তুমি কিন্তু ওই সাহসটা পাইতে না ক্লাসটা অন করার। বাট যখন তুমি দেখতেছো যে ক্লাসটা আধ ঘন্টার আছে, তুমি কিন্তু একটা সাহস পাইতেছো। ঠিক আছে, সেভাবে চেষ্টা করবো ছোট ছোট ক্লাস একটু বেশি হোক। হয়তো 1 ঘন্টা করে ক্লাস নিলে 3টা ক্লাসে শেষ হয়ে যাইতো, বাট আধ ঘন্টা করে ক্লাস নেওয়ার জন্য হয়তো 5টা ক্লাস লাগতে পারে। বাট প্রবলেম কি ভাই, তুমি ওই 3টা ক্লাস দেখা যাচ্ছে যে তুমি 7 দিনও শেষ করতে পারতেছো না। বাট এই 5টা ক্লাস তুমি যদি সকালে ধরো যে কোনো এক টাইমে, বা তুমি সকালে নাস্তা করার পর, অনেক সময় আমরা টেবিলে বসার আগে ভালো লাগে না, বা
একটু আমরা নিজেদের সোফায় বসে রেস্ট করি বা ফেসবুক চালাই, ওই টাইমটাতে তুমি জাস্ট হচ্ছে আধ ঘন্টার একটা লেকচার দেখে নিলা এবং রাতে শোয়ার সময় তুমি আরেকটা লেকচার দেখে নিলা। আমার মনে হয় তোমার জন্য এটা অনেক উপকারে কাজে লাগবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। আজকে এই ক্লাসটা যারা এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখছো, এবং অবশ্যই তোমাদের পরবর্তী ক্লাসে আমন্ত্রণ রইল। পরবর্তী ক্লাসটা শুরু হবে খণ্ডকায়ন থেকে, ঠিক আছে? এবং ক্লাসটা অবশ্যই যারা দেখছো তারা তো আমি প্রথমেই বলে দিছি যে যাদের চ্যাপ্টারটা হয়তো একটু ভুলে গেছো বা এক্সামের আগে একটু দেখার প্রয়োজন, তারা যদি অবশ্যই এই ক্লাসটা দেখার পরে বইটা যতটুকু দেখলে এই টপিকটুকু একটু রিডিং করে নেবা। এবং আই থিঙ্ক তোমার বায়োলজি অফলাইনে অনলাইনে যেখানেই পড়ো না কেন, অবশ্যই তোমাদের হয়তো বই দাগানো আছে, আমি এক্সপেক্ট করি। এই ক্লাসটা দেখার পরে জাস্ট দাগানো লাইনগুলো একটু চোখ বুলিয়ে যাও সিরম পর্যন্ত, যথেষ্ট ভাই যথেষ্ট। ওকে, সো